যা ক্রিয়েটিনিন স্তর, ইউরিক স্তর এবং পটাশিয়াম স্তর নিয়ন্ত্রণ করে। আমরা যদি আমাদের খাদ্যাভ্যাস নিয়ন্ত্রণ করি তাহলে আমরা তা বুঝতে পারি। সুষম খাদ্যাভ্যাসের কারণ আমরা যদি কোনো কিডনি ফেইলিওর রোগীর কথা বলি তাহলে প্রোটিন শরীরে চলে যাবে এত বেশি যে শরীরের স্বাভাবিক কাজকর্ম ঠিক মতো করতে পারবে। হ্যালো, আমার নাম ডপুরু ধাওন এবং আজকের ভিডিওতে আমরা খাবার সম্পর্কে আলোচনা করব। কিডনি বিফলতার রোগীদের কি ধরনের খাবার গ্রহণ করতে হবে যা ক্রিয়েটিনিন লেভেল, ইউরি লেভেল এবং পটাশিয়ামের মাত্রা নিয়ন্ত্রণ করে। কারণ আমরা জানি যে কিডনি ফেইলার রোগীদের কিডনি কাজ করছে না, আর কিডনি কাজ না করার কারণে বা কাজ না করার কারণে আমরা যা খাচ্ছি, যা কিছু বাড়তি জিনিস চলছে খাবারে, তা শরীর থেকে বের হতে পারবে না। আমরা যদি আমাদের খাদ্যাভ্যাসকে অনেকাংশে নিয়ন্ত্রণ করতে পারি এবং বুঝতে পারি তাহলে আমরা আমাদের অনেক কিছুই নিয়ন্ত্রণ করতে পারব। অভ্যন্তরীণ পরিবেশ, যার ফলে আমাদের অঙ্গ প্রত্যঙ্গের ওপর চাপ কমে যায় এবং কিডনির কাজ হয় কম। তাই চলুন আমরা এটি আরও ভালোভাবে বুঝতে শুরু করি। সুতরাং এখানে আমরা এটি দুটি উপায় নিতে পারি। প্রথমটি হল শরীরের প্রয়োজনীয়তা বুঝে এবং সেই অনুযায়ী ডায়েট পরিকল্পনা করা। তাই আমি আমার ব্যক্তিগত অনুশীলনে যা পরামর্শ দিই তা হল সমতুল্য খাবারের ডায়েট। এখন আমি সুষম ডায়েট বলবো। সমতুল্য খাদ্যাভ্যাসের কারণ হল যদি আমরা কোনো কিডনি ব্যাধি রোগী সম্পর্কে কথা বলি তবে কিডনি ব্যাধি সমস্যা দেখা দেয়, দীর্ঘ সময় ধরে চলতে থাকে। যদি আমরা খাদ্য সম্পর্কিত আমাদের অভ্যন্তরীণ প্রকৃতি খুব কঠিন করে নিই তবে আমরা বিভিন্ন প্রকারের অভাব দেখতে পাই রোগীর শরীরে, যার ফলে রোগীর সমস্যা কম হলেও ভিন্ন ধরনের সমস্যা হতে পারে। সুতরাং আমাদের শরীরের সবকিছু নিতে হবে, এটি প্রোটিন, কার্বোহাইড্রেট, খনিজ, ভিটামিন, অ্যামিনো অ্যাসিডে পূর্ণ হতে হবে। আমাদের সবকিছু দরকার, এটি গুরুত্বপূর্ণ হয়ে। তাই প্রথম কাজ হলো আমরা আমাদের খাবারে প্রোটিন কমাতে হবে। আমরা এটা বন্ধ করব না, কি গুরুত্বপূর্ণ, এটা কমিয়ে দাও। এখন আমাদের সহজে হজম এবং শোষণযোগ্য প্রোটিন গ্রহণ করতে হবে এবং ভিটামিন যতটা সম্ভব কম করুন। তাই আমরা যে প্রোটিন সোর্স ব্যবহার করি তা হল মসুর ডাল। মসুর ডাল খুব ভালো, এটি নিরামিষ, এতে ফাইবার এবং খনিজ পদার্থ রয়েছে। আর যা দেখা যায় তা হল নিরামিষাশী যারা তাদের শরীরকে ভালোভাবে বজায় রাখে তারা সুস্থ থাকে। তাই কিডনি বিফল রোগীদের জন্য মসুর ডালের প্রোটিন উৎস ভাল। ভারতে এখন মসুর ডাল দুই ধরনের খাওয়া হয়। উত্তর দিকে একটি জায়গায় মসুর ডাল ঘন খেয়ে যাওয়া হয় এবং অন্যটি উত্তর দিকে যেখানে মসুর ডাল ঘন করে খাওয়া হয়। তাহলে আমরা কোন ধরনের মসুর ডাল খেতে পারি, এটি গুরুত্বপূর্ণ হয়ে। তাই আমি আমার রোগীদের মসুর ডাল একটু পাতলা খেতে বলি। এটি চুপকারে তৈরি করুন। আপনি যদি ভাতের সাথে খেতে চান তবে এটি সহজে খেতে পারেন। আপনি যদি এটি রুটির সাথে খাচ্ছেন তবে আমি এটি খান। কারণ আমরা যখন ঘন মসুর ডাল খাই তখন এতে প্রোটিনের ঘনত্ব বেশি থাকে। তাই স্যুপ আকারে পাতলা করে খেতে হবে। এটা দিতে হবে, প্রোটিন শরীরে চলে যাবে, শরীরের স্বাভাবিক কাজকর্ম চলতে পারবে, ততটাই কোনো সমস্যা হবে না। কারণ আমাদের পুরো শরীরই প্রোটিন দিয়ে তৈরি। আমাদের নখ, আমাদের চোখ, আমাদের চুল, ত্বক, শিরা সবকিছুই প্রোটিন দিয়ে তৈরি। আর শরীরে প্রোটিন কম থাকলে শরীরের মেরামতের কাজ হতে পারবে না, আর এতে শরীরের ক্ষতি বেড়ে যাবে। তাই প্রথম কাজ হলো প্রোটিন গ্রহণ করা। এটি অল্প পরিমাণে করুন, শরীরে সহজে শস্য এবং হজম করা যায় সেই প্রোটিন গ্রহণ করুন। সবার আগে এখন আমরা শরীরের প্রয়োজনীয়তা নিয়ে কথা বলেছি। যখন আমরা একজন রোগীকে দেখি, সুতরাং আমরা তিন ধরনের রোগী দেখতে পাই। প্রথম রোগী হল যার শরীরে প্রয়োজনের চেয়ে বেশি প্রোটিন আছে। দ্বিতীয়ত আমরা সেই রোগীকে দেখতে পাই যার প্রোটিন প্রয়োজন, অর্থাৎ প্রোটিন স্বাভাবিক সীমার মধ্যে রয়েছে। তৃতীয় রোগীটি হল যার শরীরে প্রোটিন কম আছে। এখন আমাদের প্রোটিন হবে। এখন এতে আপনার রিপোর্ট বলছে যে আপনাকে কত পরিমাণে প্রোটিন গ্রহণ করতে হবে। যদি আপনার রিপোর্টে প্রোটিনের পরিমাণ থাকে, আপনি যখন কেএফটি করেন তখন মোট প্রোটিনের একটি বিভাগ থাকে। আপনি যখন আপনার বর্ধিত কেএফটি করেন তারপর টোটাল প্রোটিন এবং অ্যালবুমিনের একটি সেগমেন্ট থাকে। যদি আপনি দেখতে পাচ্ছেন যে আপনার প্রোটিন 7.1, 7.2, অর্থাৎ আপনার শরীরে প্রোটিনের পরিমাণ বেশি থাকে, এমন প্রোটিন কিছু সময়ের জন্য বন্ধ করা উচিত। শর্তটা কি? কিছু সময় এটা দিতে হবে, কারণ শরীরে প্রোটিন কম থাকে। আমরা কেটোনের মানগুলিতে কিছুটা বাড়তে দেখতে পাই যে এটি নেমে আসে। এতে শরীরে বিষাক্ত উপাদান কমে যায়, বিষাক্ত উপাদান কম, এবং আমরা এর সুফল দেখতে পাচ্ছি। দ্বিতীয় রোগীটি হল যার প্রোটিন সঠিক মাত্রায় রয়েছে, পরিসীমা মানে 6 এবং 7 এর মধ্যে। এখন যখন প্রোটিনের মান 6 এবং 7 এর মধ্যে থাকে, এর মানে হল শরীরে প্রোটিনের পরিমাণ যথেষ্ট রয়েছে। এখন আমাদের তা বজায় রাখতে হবে। তাহলে আমি করব, আমরা পাতলা মসুর ডাল, যার মাধ্যমে শরীরে প্রোটিনের কাজ চলবে। তৃতীয় রোগী হল যে রোগী যার শরীরে প্রোটিনের পরিমাণ কম। যদি আপনার প্রোটিন কম হয় তবে 5.5 ছাড় যাচ্ছে, অর্থাৎ আপনার শরীরে প্রোটিনের অভাব খুব বেশি। তাই হিমোগ্লোবিন তৈরি হচ্ছে না, অ্যামিনো অ্যাসিড তৈরি হচ্ছে না, যার কারণে আমাদের শরীরের কাজকর্মে সমস্যা হচ্ছে। তাহলে আমরা করবে, এখন যখন আমরা উচ্চ প্রোটিন ডায়েটের কথা বলি তাহলে আমাদের কিছু ধরনের প্রোটিন নিতে হবে, আর মসুর ডাল কাজ করে না। এক্ষেত্রে আমাদের ডিম খাওয়ার পরামর্শ দিতে হবে, যে আপনি একটু পনির নিন, সামান্য ডিম যোগ করুন, যদি আপনি আপনার প্রোটিন থেকে রাখতে পারবেন, যার মাধ্যমে আপনার শরীরের কাজকর্ম স্বাভাবিকভাবে চলতে থাকবে। আমি বললাম প্রোটিন, বললাম পনির, বললাম ডিম, এই বৃদ্ধি করবে না, অবশ্যই বাড়বে। যদি কোনো কিডনি ফেইলিওর রোগী ডিম এবং পনির খাচ্ছেন
তাই কেটানিনের পরিমাণে 0.5 থেকে 1 পয়েন্টের পার্থক্য হবে। এখন প্রশ্ন হল, কি কেটানিন বাড়ছে? এটি কি কিডনি ব্যর্থতার কারণে বাড়ছে? এর উত্তর হচ্ছে না, কারণ আপনার শরীরে আগে থেকেই প্রোটিনের ঘাটতি ছিল। এর ফলে কেটানিনের গঠন কমানো সম্ভব হচ্ছিল এবং আপনার স্তর কম ছিল। এখানে কিডনির কোনো সম্পৃক্ততা নেই। সবার শরীরে কেটানিনের পরিমাণ একই। আপনার শরীরেও একই পরিমাণ রয়েছে, আমার শরীরেও একই পরিমাণ আছে এবং প্রত্যেকের দেহে একই পরিমাণ থাকে, কারণ আপনার শরীরে কেটানিন তৈরি করার জন্য প্রয়োজনীয় কাঁচামাল কম ছিল। এই কারণে আপনার জন্য কেটানিনের মান কম ছিল। আপনি প্রোটিন সম্পূর্ণ হবে, শরীর ভালো বোধ করবে, আপনি শক্তি পাবেন, হিমোগ্লোবিন তৈরি হবে, আপনার শরীর দীর্ঘ সময় বেঁচে থাকতে পারবে। কিন্তু কেটানিনের মান যা বাড়ছে, কিডনি ফেইলিওরের কারণে তা বাড়ছে না, প্রোটিন গ্রহণের কারণে এটি বাড়ছে। এইগুলি ভিন্ন জিনিস। তাহলে আমাদের করতে হবে, প্রোটিন গ্রহণ কম করতে হবে আর ভালো প্রোটিন গ্রহণ করতে হবে, যার ফলে আমাদের শরীরে কাজ সাধারণভাবে চলছে। এখন আপনি নিশ্চয়ই অনেক বিভ্রান্তির সম্মুখীন হচ্ছেন। ডাক্তার কেন প্রোটিন গ্রহণ করতে বলছে? কারণ আপনার শরীরে প্রোটিনের পরিমাণ কম থাকলে তখন আপনি আপনার পা ফোলাভাব দেখতে পাবেন, পার চারপাশে ফোলাভাব। যখন আমরা ঘুমানোর জন্য পা উঁচু করি, আমরা যখন বিছানায় শুই, তাই পা পানি জমে যায়। এটি আপনার ফুসফুসে ভ্রমণ করে আর ফুসফুসে পানি ভরতে শুরু করে। যদি আমরা ফুসফুসে হচ্ছে, নিউমোনি হচ্ছে। এখন যদি আমরা তা পূরণ না করি, তাহলে আপনার হবে, ফুসফুস ভেঙে পড়তে পারে। আর যদি ফুসফুস ভেঙে পড়ে, কিডনি ক্ষতিগ্রস্ত হচ্ছে, আপনি ডাক্তারের কাছে যান। ডাক্তারকে জিজ্ঞেস করুন, আপনি যদি ডাক্তার কি করবেন? ডাক্তার আপনার ফুসফুসকে বাঁচিয়ে রাখবে। তাহলে রোগীকে ভেন্টিলেটরে নিতে হবে, তা বের হতে পারে না। যদি কিডনি পুরোপুরি নষ্ট হয়ে যায় কোনো কারণে, তাই ডায়ালাইসিসের বিকল্প খোলা থাকে। এজন্য আমাদের ফুসফুসকে আরও বেশি বাঁচাতে হবে, কিডনিতে তুলনামূলক। সুতরাং এটা ভাগ, এটি ফুসফুসে যেতে দেবেন না। এবং যদি এটি হয়ে যায়, প্রথমে ফুসফুসে আয়ান। এ কারণেই প্রোটিন গ্রহণ করা হয়, যাতে শরীর প্রোটিন থেকে ফোলাভাব এদের জন্য হবে। এটি কেটামিনের ক্ষেত্রে প্রোটিন। এখন ইউরিতে যাওয়া যাক। ইউরিন নিয়ন্ত্রণের জন্য আমাদের কি করতে হবে? তাই ইউরিন নিয়ন্ত্রণ করতে হবে। আপনাকে বুঝতে হবে ইউরিন কোথায় করতে হয়। এটি লিভারে গঠিত হয়, তাই আমি লেখা দেখে ইউরিন তৈরি হবে যদি কিছু থাকে যা সহজে হজম হয়, তখন সেখানে ইউরিন থাকবে। যদি কিছু থাকে যা আমি ভারী খাব, তখন এই ইউরিন থাকবে। সুতরাং আমি যদি খাই, আমি ফ্রাইটা খাচ্ছি, আমি উল্টা খাচ্ছি, তাহলে কি এটি আরো বেশি হচ্ছে? তাহলে আমরা করবে, আমরা ভাজা আইটেম, ভাজা আইটেম এবং হাই প্রোটিন আইটেম শক্তভাবে, যার কারণে লিভারকে কম কাজ করতে হয় এবং আমাদের লিভার এটি শরীরে কম থাকে, যার কারণে আমাদের শরীর লক্ষণ হতাশা আসে না, অবতারণ বিদেশ। সুতরাং গুরুত্বপূর্ণ হবে কেটানিন এবং ইউরিন সম্পর্কে। তৃতীয় গুরুত্বপূর্ণ বিষয় হল পটাশিয়াম। পটাশিয়াম আছে, এই অনেক কাজ নিতে হয় ডাক্তার থেকে। যদি রোগী জানে কি খাবেন না, তো আমি প্রয়োগ করতে হবে আর লিভারে শুরু করুন। ভালো, আপনাকে পুরো থাকতে হবে। কম সোডিয়াম লবণ, বিপি নিয়ন্ত্রণ। তুমি এটা খেতে চাও না। যদি আপনার পটাশিয়াম বেশি থাকে, তাহলে আপনি পাথরের লবণ খেতে চান না। আর যে ফলই হোক না কেন, অ্যাভোকাডো, কলা, আপনার শুকনো ফল, আপনাকে সম্পূর্ণ ইনটেক করতে হবে না। আপনাকে তাদের খাওয়ার কাজটি একেবারেই করতে হবে না, কারণ এগুলোতে অনেক পটাশিয়াম থাকে। একইভাবে জুসগুলো বন্ধ করে দেওয়া হবে। সস, কেচাপ যেন বন্ধ থাকবে। এটি পটাশিয়াম নিয়ন্ত্রণে অনেক সাহায্য করে, কারণ পটাশিয়াম বেড়ে গেলে তাহলে হার্ট অ্যাটাক হতে পারে। এখন এটা করা হচ্ছে মোটা, আমি ওটা না, কিন্তু তাই অনুরোধ করে ডাক্তার আমাদের চাপ দিই, সকালে কি খাবেন তুমি জানো, বিকেলে কি খাবেন, রাতে কি খাবেন। তাই আমি একে 3 ভাগে ভাগ করি। আমি 3টা চাপ দেব। এটি হচ্ছে আমাদের প্রোটিন নেই, একটি হল কম প্রোটিন, একটা আছে উচ্চ প্রোটিন। সুতরাং আপনি এটি লিখতে পারেন, আপনি এটা মনে রাখতে পারেন, যার সাথে আপনি আপনার পক্ষপাত্র সাহায্য পাবেন। তাই সবার আগে আমরা চাই প্রোটিনবিহীন ডায়েট। যখন আমাদের পুরো প্রোটিন বন্ধ করতে হবে, কখন করবেন? যখন আমাদের মোট প্রোটিন, আমাদের মূল্য উপরের দিকে আসছে, প্রতিদত্ত উপরের দিকে আসছে। সুতরাং আমার দিতে হবে। তাহলে প্রথম কি শস্যগুলি সরিয়ে ফেলুন, দুধ সরিয়ে ফেলুন, ডিমগুলো সরিয়ে ফেলুন, সমস্ত প্রোটিন অপসারণ করুন। এখন আমরা কি করব? আমরা রুটি খাব, ধান, আপনি দুদিন ডাবেল খান, সন্ধ্যায়, সকালের নাস্তায় যে কোনো সবজি। এখন তুমি যে কোনো সবজি খেতে পারে, তাই এর গ্রহণ আমরা সকালের নাস্তায় আমরা নিতে পারি উপমা, পোহা, ডালি। আমরা এটা নেব, আর কোনো সমস্যা হবে না। যদি তুমি চাও, আপনি রুটিও নিতে পারেন। এর সাথে আপনার শরীরে কোনো প্রোটিন নেই, আপনার শরীরে প্রয়োজনীয়তা কার্বোহাইড্রেট সেটাও পূরণ হচ্ছে। আর যেসব জানো নিচ্ছি এতে ফাইবার রয়েছে। একইভাবে আমরা দুপুরে খাবার খেতে পারি, ওটা হল রুটি, সবজি, যেসবজি হোক না কেন, যেসবজি হোক না কেন, বেলের উপর, ফলের মতো, ঘির মতো, তরি, টিন্ডা, পারুন, পেথা, যে কোনো সবজি যা আপনি পছন্দ করেন, তুমি এটা নিতে পারো। রুটি দিই। এখন রাতে আমরা কথা বলি, আমরা প্রায় কি করি? দুপুরে খাবারে আমরা কি খাই? একইভাবে আমরা খাবারে করছি, কারণ আমাদের নেই মসুর ডালের বিকল্প। তাহলে আমরা কি করব? এখানে আমরা ইউজ করব সঙ্গে শাকসবজি, এই যেগুলো মিশ্র সবজি, গাজর এবং মাখন, সবজি। এক্ষেত্রে
তাই এটাকে বলা হয় পাশে কিছু সহজ বস্তু যেমন শাকসবজি যুক্ত করলে ভাল হয়। একইভাবে আমরা আমাদের রুটিন তৈরি করব এবং তার চার্টটি আপনার স্ক্রিনে রয়েছে। ভিডিওটি এখানে থামিয়ে রাখতে পারেন এবং সম্পূর্ণ দেখতে পারেন। আপনিও লিখতে পারেন। কি মনে রাখবেন? প্রোটিন উচ্চতর দিকে থাকা উচিত, কারণ এতে একেবারেই প্রোটিন থাকে না। এবার আসা যাক সুষম ডায়েটে, যা সবচেয়ে বেশি রোগীকে দেওয়া হয়। আমরা এতে অল্প পরিমাণে মসুর ডাল রাখি। সুতরাং আমরা আগে আলোচনা করেছিলাম সেই মিশ্র সবজি রাখ, এবং আমরা এতে একটি জিনিস যোগ করব, অর্থাৎ এক বাটি মসুর ডাল। এখন আপনি বিকেলে বা রাতে মসুর ডাল খেতে পারেন, এটা কোনো ব্যাপার নয়। তবে আমরা এটি শাকসবজির সাথে নিতে পারি। প্রোটিনটি অল্প পরিমাণে যেতে দিন। যাদের ভালো ফসফরাস আছে, যাদের প্রোটিন ভালো, তারা ছোট পরিমাণে দুধ গ্রহণ করতে পারে, যেমন 1 কাপ 100 মিলি। এর বেশি খাবেন না, কারণ আপনি যদি এর চেয়ে বেশি পরিমাণে গ্রহণ করেন, তাহলে আমাদের শরীরে ফসফরাসের সমস্যা হওয়ার সম্ভাবনা বেশি হয়, এবং প্রোটিন গ্রহণের ফলে কেটোন উৎপন্ন হতে পারে। এবং চা এবং কফি সম্পূর্ণ নিষিদ্ধ। এটাকে মোটেও স্পর্শ করবেন না। ঠিক আছে, সুতরাং এটাই ডাক্তার, আপনি পর্দায় আছেন। এবার আসা যাক হাই প্রোটিন ডায়েটে। যেমনটা আমি আগে বলেছি, শরীরের প্রয়োজন মতো প্রোটিনের পরিমাণ যোগ করতে হবে। চূড়া আর মসুর ডাল থেকে চা। এখন আমরা মসুর ডালের সাথে একটু আরও জিনিস যোগ করব, এবং আমরা সেদিকে আসি। আমরা যদি ডিম খেতে চাই, তারপর আমরা চেষ্টা করি যে এটি সকালের নাস্তা হয়, কারণ আমাদের কাছে খুব বেশি বিকল্প নেই। আমরা ভাজতে পারি না, আমরা তেল ব্যবহার করতে পারি না। সুতরাং আমরা সেদ্ধ ডিম যোগ করতে পারি। সকালের নাস্তায় আমাদের ভোট অংশ ফেলতে হবে, শুধুমাত্র সাদা অংশ যা প্রোটিন। আজ শুধু তা গ্রহণ করতে হবে, কারণ এটা শরীরের চাহিদা। আর রাতে ঘুমানোর সময় আপনি 1 কাপ দুধ যোগ করতে পারেন, আর বিকেলে আপনি 1 বাটি মসুর ডাল যোগ করতে পারেন। শরীরে প্রোটিনের প্রয়োজন থাকে, তাই আমরা এসে রাতে নিই। মধ্যাহ্নভোজে আমরা একটু খেয়েছি, আমরা সময় এটা কি হবে? শরীরের কাজ সঠিকভাবে চলবে। যে ফোলাভাব আসছে, আমরা আশা করি এটি কমে আসবে। তবে ফোলাভাব কমাতে শুধু প্রোটিন কাজ করে না, লবণের পরিমাণের দিকে মনোযোগ দিতে হবে। আপনি যত কম লবণ গ্রহণ করবেন, এটি যত বেশি উপকারী। যেখানে ফোলাভাব আসে, মাঝখানে এরিমা আসে, তাতেও তাই। আপনি অনেক সাহায্য পাবেন। ডায়েট চার্ট আপনার সামনে। এখন আশা করি কিছুটা হলেও সকাল, দুপুরের খাবার, ডিনার, আপনার ডায়েট চার্টের সমস্যা এই অনেক সমাধান করা হবে। যদি আপনার মনে এখনো কোনো সন্দেহ থাকে, আমি যদি জিজ্ঞাসা করছেন, আমি সবসময় শুরু করব। আমার টিম পাওয়া যায়, আপনি তাদের সাথে কথা পারেন, আমি আমার সাথে ধারণা পাই। এর সাথে আমি চলে যাচ্ছি, অনুমতি নিতে চাই। পরের ভিডিওতে দেখা হবে। ততদিন পর্যন্ত বিদায়।